হ্যালো আপু, শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম ভাইয়া। জি আপু, ওয়ালাইকুম আসসালাম। আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। তাহলে আমরা শুরু করি lesson of the lesson. Okay, so a 48-year-old man present to his GP with a number of symptoms that have come for the past few days. His vision is blurred and his right eye is painful. Right eye has debated inferiorly and laterally. There is a visible ptosis of the upper lid, upper right lid, and pupil is dilated. Diagnosis কি একটু বলেন না? Right eye painful, হ্যাঁ? Deviated inferiorly and laterally, ptosis আছে, সাথে হচ্ছে pupil dilated. এটাকে বলা হয় থাকে আপনার থার্ড নার্ভ পালসি, হ্যাঁ? থার্ড নার্ভ পালসি জি যে ভাইয়া। direct হবে, ptosis হবে, and inferiorly laterally মানে হচ্ছে ডাউনওয়ার্ড এন্ড আউটওয়ার্ডে যাবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে পেইনফুল থার্ড নার্ভ পালসি। পেইনফুল থার্ড নার্ভ পালসির একটা কজ বলেন, মনে আছে কি? কজটা হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি যেটা আছে সেখানে যদি কোনো অ্যানিউরিজম ডেভেলপ করে বা অ্যানিউরিজম রাপচার হয়, তখন হচ্ছে আমাদের পেইনফুল থার্ড নার্ভ পালসি হয়ে থাকে আর কি, হ্যাঁ? সো এখানে যে অপশন গুলো আছে তার মধ্যে লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, সেটা হচ্ছে পেইনফুল থার্ড নার্ভ পালসির একটা কজ যদি অ্যানিউরিজম ডেভেলপ করে সেক্ষেত্রে। ওকে, খেয়াল রাখেন যে পেইনফুল থার্ড নার্ভ পালসি মানে হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি অ্যানিউরিজম। আর এছাড়া অন্যান্য কারণে থার্ড নার্ভ পালস হতে পারে ডায়াবেটিস, ভাস্কুলাইটিস, এগুলোর জন্য মেইনলি হয়। ফোকাল লোকালাইজিং সাইন যদি থাকে, পোস্টেরিয়র কমিউনিকেটিভ আর্টারি অ্যানিউরিজম হলে পিপল ডায়ালেটেড হবে, অফেন অ্যাসোসিয়েটেড দ্য পেইন। এই পেইনটা থাকবেই। ক্যাভার্নাস থ্রম্বোসিসের জন্য হয়, ওয়েবার সিনড্রোমের ক্ষেত্রে হয়ে থাকে। ওকে, 101 নাম্বার কোশ্চেনে আসি। বলছে a 44-year-old woman presents to her neurologist with the complaints of stiffness and involuntary spasm of her muscle. তাহলে stiffness আর muscle of her muscle. She has a background of relapsing and remitting multiple sclerosis, and she takes the natalizumab, and she doesn't smoke or drink alcohol. She lives with her husband and 2 children. On examination, there is evidence of increased tone in the upper limbs in a flexor distribution. For the list below, what is the appropriate initial choice of medications to relieve her symptoms? So dantrolene, diazepam, gabapentin, ropinirole, and tinjanidine. তার এখন হচ্ছে জাস্ট স্পাজম হচ্ছে, মাসেল স্পাস্টিসিটি বা স্পাজম আছে, হ্যাঁ? সো এই ক্ষেত্রে আমরা গাবাপেন্টিন দিব ভাইয়া। এক্স্যাক্টলি, সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে গাবাপেন্টিন অথবা ব্যাকলুফেন, হ্যাঁ? সো এই সকল এই সকল ড্রাগ গুলো হচ্ছে আমরা স্পেশালি দিতে পারি যাদের এমএস থাকে এবং যদি মাসেল স্পাস্টিসিটি বা স্পাজম থাকে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে। সো গাবাপেন্টিন। ওকে, ব্যাকলুফেন, গাবাপেন্টিন এগুলো হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফর স্পাস্টিসিটি ইন কেস অফ মাল্টিপল স্ক্লেরোসিস। ওকে, পরের কোশ্চেন আমরা চলে আসি। বলছে a 67-year-old old male undergoes the investigation for bilateral paresthesia in the radial aspect of both hands. The radial aspects both hand bilaterally gelo over the thumb and finger, first fingers. He also has the paresthesia in the lateral aspect of both forearms and lower limbs spasticity. Blood test reveals the HbA1c 46 ভালো আছে. He undergoes the nerve conduction studies for EMG with evidence of denervation. Which one of the following is diagnosed the most likely? So bilateral carpal tunnel syndrome, degenerative cervical myelopathy, multiple sclerosis, syringomyelia, and last one হচ্ছে diabetic neuropathy. কোনটা হতে পারে? ডিজেনারেটিভ সার্ভাইকাল মায়োপ্যাথি মনে হচ্ছে। ডিজেনারেটিভ সার্ভাইকাল মায়োপ্যাথি। আচ্ছা, কার্পাল টানেল সিনড্রোম তো হওয়ার পসিবিলিটি নাই, কারণ হচ্ছে টিংলিং তো নাই। ল্যাটারাল সাইডে গেছে, বাট এটা বাদ এমনি।
আচ্ছা, ডিজেনারেটিভ সার্ভাইকাল মায়োপ্যাথির ক্ষেত্রে বাইলেটারাল একটা কজ, বাইলেটারাল প্যারাস্থেসিয়া রেডিয়াল সাইড মানে ইনভলভ করছে। খেয়ে সো স্পাস্টিসিটি আছে আপার মোটর, ফাইন, এটার সাথে যায়। মাল্টিপল স্ক্লেরোসিস রিলাপস রিমিটিং কন্ডিশনটা নাই। আর হচ্ছে গিয়ে আদার তো কোনো ইএমজি এভিডেন্স অফ ডিনার্ভেশন আছে ইএমজি তে। সিরিঙ্গোমাইলিয়া তো হবে না, ডায়াবেটিস নিউরোপ্যাথি না। সো এটাই আপনি যেটা বলছেন, ডিজেনারেটিভ সার্ভাইকাল মায়োপ্যাথি। So this patient twitches are probably fibrillations, a sign of lower motor neuron dysfunction. This is the confirmed one of the neurophysiology report. The evidence of denervation. These symptoms are predominantly in the C6 dermatome. Distribution bilaterally. Although median nerve compression at the elbow bilaterally could in the theory produce in symptoms. It would be less likely to explain these symptoms given this age. He is likely to have the degenerative cervical myelopathy. The condition associated with the delay in diagnosis estimated to be more than 2 years in some studies. Okay. Pain, stiffness থাকবে এবং loss of function হবে, like clumsiness থাকবে, sphincter disturbance থাকবে এই সকল ক্ষেত্রে। ওকে, পরের কোশ্চেনে আসি আমরা। পরের কোশ্চেন যেটা জানতে চাইছে, an 18 years old male gives a history of early morning জার্কিং মুভমেন্টস অফ হিজ আর্মস। তাহলে 18 বছরে জার্কিং মুভমেন্ট হচ্ছে, মানে জুভেনাইল জুভেনাইল ইডিওপ্যাথিক এপিলেপসি। হ্যাঁ ইডিওপ্যাথিক juvenile myoclonic seizure আর কি, after a night of epilepsy বা seizure, after a night of heavy drinking and sleep deprivation, he has a generalized tonic-clonic seizure at 5 a.m. So EEG reveals the generalized spike and wave discharge. What is the most appropriate choice anti-epileptic? কি দিব আমরা বলেন সোডিয়াম juvenile ভ্যালকুয়েট। myoclonic seizure এর ক্ষেত্রে? সোডিয়াম ভ্যালপ্রোয়েট, এক্স্যাক্টলি সোডিয়াম ভ্যালপ্রোয়েট, রাইট। ওকে, পরের কোশ্চেন আমরা চলে আসি। আচ্ছা, which one of the following drugs is least likely to cause the peripheral neuropathy? Least likely করে কোনটা? So amiodarone, vincristine, trimethoprim, isoniazid, nitrofurantoin. Which one? Least likely. লিস্ট এখানে লাইকলি লিস্ট লাইকলি, হ্যাঁ, লিস্ট লাইকলিটা হচ্ছে যে করে সেটা হচ্ছে কি আমাদের ট্রাইমিথোপ্রিম। বাকিগুলো সবগুলাই কিন্তু নিউরোপ্যাথি করে, করে, হ্যাঁ। এমিডোরন, ভিনক্রিস্টিন, নাইট্রোফুরান্টোইন, এগুলো সবগুলো নিউরোপ্যাথি থাকে। ভিনক্রিস্টিন, ব্লাস্টিন, সো সিসপ্লাটিন, এই সকল ড্রাগ গুলো হচ্ছে আপনার নিউরোপ্যাথি করে, এমিডোরন তো করেই। সো এমিডোরন, আইসোনিয়াজিড, ভিনক্রিস্টিন, নাইট্রোফুরান্টোইন, মেট্রোনিডাজল অলসো করে। আচ্ছা, পরের কোশ্চেন আসি আমরা। পরের কোশ্চেনে জানতে চাইছে, a 27-year-old female presents to the lethargy throughout the day where she is able to do her job effectively in the morning but extremely tired towards the end of her work day. তার মানে দিন শেষে সে extremely tired হয়ে যাচ্ছে। ডায়াগনোসিস কি বলেন? ডায়াগনোসিস তো মাইস্থেনিয়া গ্রাভিস ভাই। Myasthenia gravis. So serum antibody receptor testing leads to diagnosis myasthenia gravis. She is prescribed the pyridostigmine amongst the other agent. What is the mechanism of action of the mentioned drug? So long-acting acetylcholinesterase inhibitor, long-acting muscarinic antagonist, calcineurin inhibitor. কোনটা হবে বলেন এর মধ্যে আছে? লং অ্যাক্টিং অ্যাসিটাইলকোলিনেস্টেরিন। So long-acting acetylcholinesterase inhibitor. ওকে, পরের কোশ্চেন আমরা চলে যাই। Also, a 41-year-old female presented to the neurology clinic with a 3-month history of urinary frequency and incontinence. She has a background of medical history of multiple sclerosis, hypertension, and hypercholesterolemia. What is the next step in her management? তাহলে দেখেন তার urinary frequency and incontinence আছে। So multiple sclerosis and patient. So what is the next step in her management? Doxazosin, intermittent self-catheterization, kidney ureter and urinary bladder ultrasound, oxybutynin, and pelvic floor muscle exercise. Which one? ফার্স্টে আল্ট্রাসাউন্ড করব ভাইয়া, করে রিটেনশন দেখবো। 100 ml এর বেশি হলে তখন ইন্টারমিটেন্ট ক্যাথেটারাইজেশন, Right? আর না হলে অক্সিবিউটানিন। Yeah. So anti-muscarinic drug দিব, oxybutynin, tolterodine, হ্যাঁ, এই সকল ড্রাগ গুলো। ওকে, আমাকে অবশ্যই এক্ষেত্রে আবার আপনার ইনফেকশন আছে কিনা সেটাও এক্সক্লুড করতে হবে, হ্যাঁ।
জি ভাই। Okay, fine. পরের কোশ্চেন আসি আমরা আপু। A 21-year-old female is seen in the first seizure clinic in the outpatient department. Both the EEG and MRI brain are normal. তাহলে EEG, MRI brain হচ্ছে তার normal. Okay. So a decision is made not to start her on driving. Should she be informed about? একবার হ্যাঁ, ফার্স্ট টাইম সিজার হয়েছে, নো রেস্ট্রিকশন এন্ড বাট ইনফর্ম ডিবিএলএ, নো রেস্ট্রিকশন নিড টু ইনফর্ম ডিবিএলএ ইফ নট on medications, can't drive for 1 month from date of seizure, can't drive of 6 months from date of seizure, can't drive of 1 year from the date of seizure. আচ্ছা, ফার্স্ট টাইম যদি হয় তাহলে হচ্ছে ইয়েটা হচ্ছে গিয়ে আমার 6 মাসের জন্য 6 নিষেধ মাস করা হবে। exactly, yeah. So cannot drive the 6 month from the date of seizure, yeah, right. So patient cannot drive the 6 month following the first unprovoked or isolated seizure if brain imaging and EEG normal. Okay. First unprovocating যদি seizure বা isolated হয় তাহলে 6 month, Okay, so if this condition are not met, then this is increased to 12 months. Acha, a type of muscular dystrophy is suspected. What is the inheritance pattern of this condition? Muscular dystrophy. Acha, question ta pori. A 20-year-old male patient present to the GP surgery with a 2-year history of upper back pain, shoulder and arm weakness. On inspection, you notice that he has a asymmetric smile. On further examination, there is a marked weakness and wasting of the right facial muscle, right temporal trapezius, deltoid, and biceps muscle. There is also winging of the right scapula. There is some weakness and wasting of the same muscles group on the left side to a much lesser extent. A type of muscular dystrophy is suspected. What is the inheritance pattern? তাহলে দেখেন এখানে যেটা হয়েছে ফেসিয়াল মাসেল ওয়াস্টিং হয়েছে, রাইট ট্রাপিজিয়াস হয়েছে, ডেল্টয়েড হয়েছে, বাইসেপস হয়েছে, ঠিক আছে। এদিকে আবার হচ্ছে উইঙ্গিং অফ দ্য রাইট স্কেপুলা। তার মানে এটা হচ্ছে ফেসিও স্কেপুলো হিউমেরাল মাসকুলার ডিস্ট্রফির একটা মানে চিত্র আর কি। তো এই ফেসিও হিউমেরাল মাসকুলার ডিস্ট্রফি, এটার ইনহেরিটেন্স কি ধরনের? এডি, এআর, এক্স লিঙ্ক রিসিভ ডমিনেন্ট আর ইডিওপ্যাথিক। অটোজোমাল ডমিন্যান্ট। অটোসোমাল ডমিনেন্ট, ইয়া। এটা খেয়াল রাখেন, ফেস এর মাসল যাবে, ট্রাপিজিয়াস যাবে, ডেল্টয়েড যাবে, বাইসেপ যাবে, স্ক্যাপুলা যাবে। ওকে, পরের কোশ্চেন আমরা চলে আসি। সো বলছে a 41-year-old man presented to the emergency department a 24-hour with a thunderclap headache. A CT scan confirmed a spontaneous subarachnoid hemorrhage, and he was admitted to the ward while awaiting the neurological interventions and has been commenced on the nimodipine. Despite feeling relatively settled overnight, he reports that he is significantly more nauseous this morning and has vomited in the last 2 hours despite the intravenous antiemetics. আচ্ছা, his apparaxial and GCS হচ্ছে 14 and his pulse 54, blood pressure 148/90. What is the next most appropriate intervention? তাহলে আমরা কি করব? তাহলে এখন তার intravenous labetalol, hypertonic saline, rapid sequence induction and intubation, RTCT আর হচ্ছে আর্জেন্ট MRI। তাহলে একটা স্পন্টেনিয়াস সাবঅ্যারাকনোয়েড হেমোরেজিস, তাই না? CT scan confirm urgent MRI. CT scan for subarachnoid hemorrhage, and he is admitted ward while awaiting neurological intervention. তাহলে এখন কি করব আমরা? সিটি তো করাই Nauseous and আছে ভাইয়া, vomiting. তাহলে CT অন্য করা কিছু আছে না? তাহলে সিটি আর্জেন্ট, সিটি তো করাই আছে। তাহলে ইন্টারভেনাস ল্যাবেটাল হাইপারটোনিক স্যালাইন, র্যাপিড সিকোয়েন্স ইন্ডাকশন ইনটিউবেশন না? এখন তাহলে তার প্রবলেম
despite relatively settled overnight. He reports that he's significantly more nauseous with vomiting. আচ্ছা, মানে symptomatics দেওয়ার পরে সে বমি করতেছে। তাহলে কি করবো আমরা? সিটি তো করছি। ভাইটালস তো নরমালি ভাইয়া, তাহলে তো মানে ইন্ডাকশন ইন্টিউবেশনের দরকারই নাই। না না, জিসে ভালো তো ইন্টিউবেশন লাগবে না। সো হাইপারটোনিক স্যালাইন না, ইন্ট্রাভার্স ল্যাবেটাল ব্লাড প্রেশার না, ল্যাবেটাল দিয়ে কি করবো? ইন্টিউবেশন লাগবে না, তাহলে আর্জেন্ট সিটি আমার দুইটা দেখতে হবে। ইনিশিয়ালি তো স্পন্টেনিয়াস পাইছে, কিন্তু তার ডিটোরেশন হচ্ছে, উপরে তিনটা তো হবেই না আসলে। না, সিটি আর এমআরআই যে কোনো একটা করতে হবে। কিন্তু আবার কেন করবো ভাইয়া? ওই যে ব্লিডিং হচ্ছে, এই জন্য ওরা যেটা ও, বললো আচ্ছা যে তার আচ্ছা। অবস্থা হচ্ছে সিগনিফিকেন্টলি মোর নজিয়াস এন্ড ভমিটিং, আর খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য হচ্ছে আমরা পেশেন্টের হচ্ছে গিয়ে আমরা এই রিব্লিডিং এর জন্য আবার একটা আর্জেন্ট সিটি হেড করবো আর কি। সো এরা তাই বলো রিব্লিডিং সাসপেক্টেড করেছে, সেই জন্য করবো আমরা একটা সিটি, যেহেতু তার নজিয়েট এবং ভমিটেড একটা হিস্ট্রি আছে আর কি। আচ্ছা, a 55-year-old man presents due to an uncontrolled urge to move his legs during the night time. তাহলে ডায়াগনোসিস বলেন, আনকন্ট্রোল আওয়ার্স আছে, লেগ ডিউরিং রেস্ট অর নাইট, হ্যাঁ, এই সময় যদি আনকন্ট্রোল মুভমেন্ট হয় লেগে, তাহলে ডায়াগনোসিস কি? রেস্টলেস লেগ সিনড্রোম। দেখেন, he has also experienced the sensation of spider crawling over his legs. Simple measures such as the walking and massaging the affected limb have not achieved the problem. What is the most appropriate medical therapy? Selective serotonin reuptake inhibitor, low dose anticyclic antidepressant, dopamine agonist. আমরা কি দেই মনে আছে ড্রাগের নামটা? ডোপামিন অ্যাগনিস্ট দেই ভাইয়া, প্রোপিনিরল। রোপিনিরল দেই, হ্যাঁ, ড্রাগ অফ চয়েস রোপিনিরল। এটা পরীক্ষা আসে, অনেকবার আসছে। আচ্ছা, 55-year-old man is diagnosed with the amyotrophic lateral sclerosis, so motor neuron disease. আচ্ছা, which one of the following drugs has been shown to confirm the survival benefit? Rituximab, riluzole, interferon beta, তারপরে cyclophosphamide, interferon alpha. ইন্টারফারেন্ট বেটা। নো, রাইলোজল, হ্যাঁ। তবে আপনার মোটর নিউরন ডিজিজ পেশেন্টকে যদি সিপাপ দেওয়া যায়, নন ইনভেসিভ ভেন্টিলেশন দেওয়া যায়, রাইলোজলের চেয়ে তার হচ্ছে আউটকাম ভালো আর কি। রাইলোজল কিন্তু অনেক দামি একটা ওষুধ, হ্যাঁ, তারপরে হচ্ছে এটা দিলে বেনিফিট পায় আর কি, সার্ভাইভাল বেনিফিট হয়। বাট রাইলোজল থেকে বেশি সার্ভাইভাল বেনিফিট পায় হচ্ছে যদি তাকে নন ইনভেসিভ কোনো ভেন্টিলেশন দেওয়া হয়, লাইক বাইপাপ বা সিপাপ, হ্যাঁ, দেওয়া হয় রাইলোজল। দেখেন, respiratory care মধ্যে non-invasive ventilation usually BiPAP are used at the night. Studies shown their survival benefit around 7 months. আর রাইলোজল যদি দেওয়া হয় সেক্ষেত্রে তো সার্ভাইভাল বেনিফিট হচ্ছে 3, এই যে রাইলোজলের ক্ষেত্রে দেখেন 3 মান্থ, হ্যাঁ, সার্ভাইভাল বেনিফিট। তার মানে আমরা যদি নন ইনভেসিভ দিই সেটা হচ্ছে ভালো, 4-7 মান্থ সার্ভাইভাল বেনিফিট। ওকে, পরের কোশ্চেনে আসি আমরা। সো বলছে 24-year-old female present to her GP due to increased frequency of migraine attack. She is now having around 4 migraines per month. Which type of medication would it be most appropriate to prescribe to reduce the frequency of migraine attack? তাহলে আমরা মাইগ্রেন অ্যাটাক কমানোর জন্য কি দিয়ে থাকি ইনিশিয়ালি? বিটা ব্লকার। বিটা ব্লকার, ঠিক না? প্রোফাইলেক্টিভ হিসেবে বিটা ব্লকার, প্রোপ্রানোল দিব। আর যদি কোনো অ্যাজমাটিক পেশেন্ট থাকে তাদেরকে আমরা দিব টপিরামিড, হ্যাঁ, এটা খেয়াল রাখেন, টপিরামিড। আর একিউট কন্ডিশন আমরা ট্রিপটান দেই অথবা অ্যানাসাইড দেই অথবা ট্রিপটান অথবা প্যারাসিটামল দেই। প্যারাসিটামল। আর প্রোফাইলেক্স হিসাবে প্রিভেন্টিভ মেজার আমরা প্রোপ্রানোল আর টপিরামিড। আর অ্যাজমাটিক পেশেন্টের আমরা টপিরামিড দিই।
A 23 years old man is admitted following sudden onset of occipital headache. On examination, sudden onset occipital headache মানে subarachnoid hemorrhage. She says ভালো আছে and but neck stiffness is noted. Subarachnoid hemorrhage suspected but CT scan is normal. What time should the lumbar puncture be done to exclude the diagnosis? কয় ঘন্টা পরে lumbar puncture করব 12 আমরা? ঘন্টা পরে। 12 ঘন্টা পরে to see the gentochromasia. Yeah. বলছে a 27-year-old man present to emergency department with 2-day history of severe headache, pyrexia. As CT scan shows below, CT brain বলছে যে petechial hemorrhage in the temporal and inferior frontal lobe. Diagnosis বলেন, এইটুকু দিয়ে diagnosis করা যায়। Petechial hemorrhage in the temporal and inferior lobe মানেই হচ্ছে আমাদের herpes simplex encephalitis। encephalitis, exactly. So most likely diagnosis এটা হচ্ছে গিয়ে যে herpes simplex encephalitis. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্লু, হ্যাঁ, পেটেচিয়াল হেমোরেজ ইন দ্য টেম্পোরাল এন্ড ইনফিউর ফ্রন্টাল ভাইয়া জাইরাস। আপনার সাউন্ডটা একটু আস্তে আসতেছে আজকে, অন্য সময় একটু ভালো আসে মনে হয়, স্পিকারটা একটু কাট করলে ভালো হবে। জি ভাই, আজকে সাউন্ডের প্রবলেম হচ্ছে। ওকে, তো তরি আচ্ছা দেখি আমি পরের কোশ্চেনে যাই। So বলছে a 59-year-old man is diagnosed with the Parkinson disease after being referred with a tremor and bradykinesia. His symptoms are now affecting his ability to work as an accountant and are having a general impact on the quality of his life. What treatment is most likely to be offered initially? তাহলে আমরা কি দিব? তাহলে ট্রেমর আছে, ব্র্যাডিকাইনেসিয়া আছে, ট্রেমর এবং ব্র্যাডিকাইনেসিয়া আছে, তাহলে কি দিব আমরা? ইনিশিয়ালি বিং এফেক্টেড। আচ্ছা, তারপর কিন্তু বলছে লেভোডোপাডি। হ্যাঁ, নাও এফেক্টিং অ্যাবিলিটি টু ওয়ার্ক, তার মানে তার মোটর ফাংশনটাতে মেইনলি কিন্তু তার ঝামেলা হচ্ছে এবং কোয়ালিটি অফ লাইফে তার ইমপ্যাক্ট করতেছে। তাহলে সো আমরা হচ্ছে লিবিডো দিব আগে ফার্স্ট। আচ্ছা, এখন সাউন্ড কেমন? কোয়ালিটি অফ লাইফ ইমপ্যাক্ট, জি ভাইয়া বেটার আগে থেকে। জি, আপনি কি যেন বলতেছিলেন? ভাই ওই এফেক্টিং এবিলিটি টু ওয়ার্ক হলে লেভোডোপা, না হলে মনে হয় ডোপামিন। হ্যাঁ, না হলে হচ্ছে আমরা ডোপামিন না, যদি ট্রেমর প্রিডোমিনেন্ট থাকে তাহলে হচ্ছে আমরা অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ গুলো দিব, লাইক প্রোস্টাইক্লিনিন, বেনহেক্সল এগুলো, হ্যাঁ। আর যদি মোটর প্রিডোমিনেন্ট থাকে তাহলে হচ্ছে আমরা এই লেবিডোপা দিব, অথবা আমরা ডোপামিন রিসেপ্টর অ্যাগোনিস্ট গুলো দিতে পারি, হ্যাঁ। আচ্ছা, so a 59-year-old man is diagnosed with the Parkinson disease, এটা তো বললাম। আচ্ছা, পরের কোশ্চেন আসি। A 32-year-old woman is brought to the emergency department having a seizure. She has a history of epilepsy and takes the carbamazepine. Seizure or takes carbamazepine. Okay. So, however, her friend tells you she was at a party drinking alcohol last night, and it is unclear if she has been her medication today. She has been having the tonic clonic seizure despite having buccal midazolam at home and 10 milligram rectal diazepam in the ambulance. Once IV access established, IV lorazepam start in the dopamine department. So unfortunately, the continuous seizure at 15 minutes and in its status epilepticus type হচ্ছে এখন। So what should be the most appropriate next step in the management? So IV carbamazepine, IV phenytoin, IV propofol, sodium valproate, and thiamine. অ্যালকোহলিক পারসন, তাকে মিডাজোলাম দেওয়া হয়েছে প্লাস স্পেশাল লরাজিপাম দেওয়া হয়েছে। সিজার কন্ট্রোল হচ্ছে, বাট সিজারটা আবার 15 মিনিটস পর পর কন্টিনিউ হচ্ছে আর কি। আইভি ফিনাইলিন না, এটা এপিলেপটিকাস হলে এরকম। হ্যাঁ, সো লরাজিপাম কিন্তু শর্ট অ্যাক্টিং ড্রাগ, ঠিক আছে, শর্ট অ্যাক্টিং এবং শর্ট লাস্টিং, শর্ট ডিউরেশনে কাজ করে। সো এই ক্ষেত্রে আমরা একটা লং ডিউরেশন ড্রাগ একটা অ্যাড করতে পারি, সেটার নাম হচ্ছে আইভি ফিনাইটোইন।
So in status epilepticus, a phenytoin infusion should be given if not responding to the benzodiazepine like হচ্ছে lorazepam or হচ্ছে diazepam. Acha, a 24-year-old female presents with a headache. She has a past history of epilepsy and is known to suffer from migraines, but has previously managed attack with a combination of paracetamol and metoclopramide. His combination is, however, not working for the current episodes. What second-line medication is it most appropriate to use? তাহলে পেশেন্ট হচ্ছে কি পাচ্ছে? প্যারাসিটামল পাচ্ছে, মেটোক্লোপ্রামাইড পাচ্ছে। সরি, আচ্ছা, প্যারাসিটামল আর হচ্ছে মেটোক্লোপ্রামাইড পাচ্ছে সে, হ্যাঁ। তো এই অবস্থায় আমরা তাহলে কি দিব? ভাইয়া কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, যেটা বললাম সে তো ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে প্যারাসিটামল পাচ্ছে এবং মেটোক্লোপ্রামাইড পাচ্ছে, হ্যাঁ। সো এখন আমরা হচ্ছে তার কাজ হচ্ছে না, বাট রিকারেন্ট এপিসোড হচ্ছে। সো এখন হচ্ছে আমরা কি দিতে পারি? এখন ট্রিপটান অ্যাড করব। হ্যাঁ, ট্রিপটান অ্যাড করবো, রাইট। তাহলে হচ্ছে আমরা প্যারাসিটামলের সাথে একটা জলমি ট্রিপটান দিয়ে দিব আর কি। Yeah, so জলমিট্রিপ্টান, প্যারাসিটামল, acute triptan or NSAID, triptan or paracetamol. আর প্রোফাইলাক্সিস তো আমরা জানি ট্রপিরামিড বা প্রোপ্রানোল। আচ্ছা, a 60-old woman for a function there is evidence of nystagmus and past pointing cerebral sign. Which one of the following antibodies is most likely to be present? So anti-HU, anti-YU, anti-RI, anti-RO, and anti-LA. anti-YO. anti-YU, ঠিক আছে। ওভারিয়ান ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এই সবগুলো হচ্ছে anti-YU দিকে যায়, হ্যাঁ। আর HU যেটা, HU-টা হচ্ছে মেইনলি যা হচ্ছে লাং ক্যান্সার এবং হচ্ছে সেরেব্রাল, হ্যাঁ, ব্রেন ক্যান্সারের সময় এটা হচ্ছে anti-HU-টা পাওয়া যায়। আর anti-RO, anti-LA এগুলো তো হচ্ছে আমাদের শোগরেল সিনড্রোমের ক্ষেত্রে মেইনলি পাই। Acha, a 68-year-old man present with the emergency department with sudden onset difficulty in speaking and comprehending language. Comprehension তার হচ্ছে না। He also has significant weakness of the right arm. He has a past medical history of diabetes and hypertension. After examination, CT head scan shows left-sided cerebral hypoattenuation, indicating the ischemia, and given the likely diagnosis, he is referred to the appropriate team and spends a considerable amount of time in hospital. After discharge, the community team follow him up, wishes to measure his level of disability and dependence, the regards to daily living. ওকে, ডিসএবিলিটি মেজারমেন্ট এবং ডেইলি লিভিং সে কতটা ভালো আছে সেটার জন্য কোন প্রক্রিয়া মাপে? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট ফর দিস পারপাস? সো বার্থেল স্কেল, ফার্স্ট টেস্ট, মাস টেস্ট, রোসিয়ার টেস্ট স্কেল, আচ্ছা ওয়াটারলু স্কেল স্কোর। এটা বার্থেল স্কেল। বার্থেল স্কেল। বার্থেল স্কেলটা দিয়ে মেইনলি হচ্ছে আমার ডিসেবিলিটি বা ডেইলি অ্যাক্টিভিটিস কেমন, এই জিনিসগুলো হচ্ছে মেইনলি মাপা হয়ে থাকে, হ্যাঁ। আর হচ্ছে আপনার ওই যে ইয়ের ক্ষেত্রে, এই স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রে মনে নেই, এটা ওয়াটারলুটা আর কি খেয়াল নেই। আচ্ছা, এটাও ইম্পর্টেন্ট, ওয়াটারলুটা আছে পড়বো। বার্থেল ইন্ডেক্স ইজ a scale that measure the disability and dependence in activity of the daily living in the stroke patient. আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার ওয়াটারলুটা ইম্পর্টেন্ট। ওয়াটারলু স্কোর ইজ ইউজড ইন এস্টিমেট দ্য রিস্ক অফ ডেভেলপমেন্ট অফ দ্য প্রেসার, সরি, এই প্রেসার স্কোরের ক্ষেত্রে হচ্ছে ওয়াটারলু স্কোর করা হয়। এটা আসছিল MRCP পরীক্ষায়। and factoring in the variables such as mobility. While it also may be useful in a stroke patient who has lost their mobility, it also specifically designed
to assess the disability in stroke patient like the Bartel score. তাহলে ভাইয়া কি মানে হিস্ট্রিতে সোর মানে প্রেসার সোর থাকলে So- তখন আমরা ওয়াটারলো দেখবো? আবার তো বলতেছে হ্যাট স্ট্রোক সোরের কথা বলে হ্যাঁ অবশ্যই ওয়াটারলো স্কোরের মাধ্যমে। আর স্ট্রোক রিলেটেড বা ডিসেবিলিটি বা ডেইলি অ্যাক্টিভিটি রিলেটেড পরে যদি স্কোরিং করতে যাই তাহলে সেটা হচ্ছে বার্টেল স্কোর। আচ্ছা আচ্ছা পরের কোশ্চেনে যাই। ওকে, সো বলছে a 28-year-old woman presents with a headache, তাহলে 28 হেডেক নিয়ে আসছে। For the 4 weeks, she has noticed an increased frequency of headache occurring nearly every day. She has history of migraines, but explained this headache feel different. She usually takes paracetamol and sumatriptan, which has taken every few days for the past couple of months. So given the most likely diagnosis, what is the most appropriate management option? So continue paracetamol sumatriptan immediately, discontinue, slowly withdrawal both paracetamol sumatriptan, withdrawal paracetamol first and followed by sumatriptan, withdrawal sumatriptan first followed by paracetamol, withdrawal sumatriptan only. ইমিডিয়েটলি তো ডিসকন্টিনিউ করা যাবে। হ্যাঁ, yeah. সো এটা হচ্ছে মেডিকেশন ওভারডোজ হেডেক হচ্ছে তার। হ্যাঁ, সো আমরা হচ্ছে এই প্যারাসিটামল সুমাট্রিপটান এগুলো হচ্ছে সাথে সাথে স্টপ করে দেওয়া যায়। লাইক হচ্ছে ওপিয়েট যে ড্রাগ গুলো থাকে সেগুলো হচ্ছে উইথড্র করার ক্ষেত্রে আমরা গ্রাজুয়ালি উইথড্রটা করবো আর কি। হ্যাঁ, সো প্যারাসিটামল আর সুমাট্রিপটান এগুলো হচ্ছে ইমিডিয়েটলি উইথড্র করা যায়। সো সিম্পল অ্যানালজেসিয়া এন্ড ট্রিপটান স্টপ অ্যাব্রাপ্টলি, অ্যাব্রাপ্টলি স্টপ করা যায়। আর ওপিয়েট অ্যানালজেসিয়া যেগুলো থাকে এগুলো হচ্ছে গ্রাজুয়ালি আমরা উইথড্র করবো। Each of the following are cause of peripheral neuropathy. Which one is associated with the predominantly sensory loss? So diphtheria, hereditary sensory motor neuropathy, porphyria, lead poisoning, uremia. এটা তো আমিও জানি না। ডিপথেরিয়া, পরফারিয়া, বলছে only predominantly sensory loss না। ডিপথেরিয়াতে মোটর সেন্সরি, মোটরটা মিলে যায়। হেরিডিটারি সেন্সরি মোটর নিউরোপ্যাথি, চারকুট টু মেরি টুথ ডিজিজ, এটা তো মোটর যায়, ওয়াস্টিং হয় ডিস্টাল। পরফাইরিয়া, পরফাইরিয়া, লেড পয়জনিং, এটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি করে, লেড পয়জনিং। ইউরিমিয়া, তো মোটর লস হয় না মোটর লস হয় পেরিফেরাল নিউরোপ্যাথি করে। পরফাইরিয়াটা জানি না, ইউরিমিয়া জানি না। দেখি ওরা কি দিছে, ওরা বললো ইউরিমিয়া। হ্যাঁ, তাহলে মেইনলি পেরিফেরাল নিউরোপ্যাথি মে বি ডিভাইডেড ইনটু কন্ডিশন which predominantly cause motor or sensory loss. Golenbari motor হচ্ছে GBS, porphyria, lead poisoning, Charcot-Marie-Tooth disease, CIDP, diphtheria. আর predominantly sensory হচ্ছে diabetes, uremia, leprosy, alcohol, vitamin B12, amyloidosis. So, a 19-year-old female presents complaining of visual disturbance. Examination reveals a bitemporal hemianopia with predominantly lower quadrant being affected. What is the most likely diagnosis? The lower quadrant is the bitemporal hemianopia with inferior quadrantanopia হয়, bitemporal hemianopia with inferior quadrantanopia, তাহলে most likely lesionটা কোথায় থাকে? Brainstem lesion, craniopharyngioma, frontal lobe lesion, pituitary macroedema, কোনটা হবে? ক্রেনিওফারিঞ্জিওমা। ক্রেনিওফ্যারেঞ্জিওমা, রাইট। সো ক্রেনিওফ্যারেঞ্জিওমাটা হচ্ছে উপর থেকে নিচের দিকে চাপ দেয়, ঠিক আছে? এই জন্য এখানে ইনফেরিয়র কোয়াড্রান্টানোপিয়া হয়। আর আমাদের টিউব যদি পিটুইটারি গ্ল্যান্ডে কোনো টিউমার হয় তো সেটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে চাপ দেয় এবং সেই ক্ষেত্রে হচ্ছে সুপিরিয়র কোয়াড্রান্টানোপিয়া হয়, ঠিক আছে? এটা সুপার ইম্পর্টেন্ট আপু। ভিজুয়াল পাথওয়ে থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে, মাস্ট। A 34-year-old accountant presents with a 1-week history of pain around his right eye occurring once or twice a day. They are described as being very severe and lasting between 10 to 30 minutes each. He also described a feeling of a blocked nose. What is the treatment of choice to treat his current episodes? আচ্ছা, তাহলে দেখেন এখানে ব্লক নোজ আছে, তাই না? ক্লাস্টার হেডেক।
around the eye, হ্যাঁ cluster headache, subcutaneous somatotrypsin. 100% অক্সিজেন, তাহলে অ্যাকিউট কন্ডিশন হচ্ছে 100% অক্সিজেন অর সুমাট্রিপটান। আর প্রোফাইলাক্সিস হিসেবে কি দেয় ক্লাস্টার হেডেকে? ইয়ে প্যারাপ্রামিল। verapamil, হ্যাঁ হ্যাঁ verapamil. Which one of the following is the least recognized as a cause of autonomic neuropathy? Autonomic neuropathy least recognized কোনটা দেখে বলেন? যে নিউ ভেরিয়েন্ট ক্রেটফিল্ড চেকআপ, Exactly. So বাকিগুলো এরা তো মেইনলি হচ্ছে মোটর। এইচআইভি কি নিউরোপ্যাথি করে ভাই? এটা আচ্ছা করতে পারে কিন্তু কিন্তু করে না অ্যাকচুয়ালি, সে হচ্ছে যখন এইচআইভি ট্রিটমেন্ট করে তখন নিউরোপ্যাথি করে দেয়। ভাই আপনার কথা আজকে অনেক আস্তে আসতেছে কেন? ভেঙে যাচ্ছে ভাইয়া। নেটওয়ার্কে অ্যাকচুয়ালি প্রবলেম, যেটা হচ্ছে নেটওয়ার্ক নাকি ভাই সাউন্ড, মানে কোনো মাইক্রোফোনটা কি দূরে নাকি? আসলে বুঝতেছি না, অন্য ভাই অনেক লাউড হয়। আমি হচ্ছে মানে নেটওয়ার্কের প্রবলেম আছি। ও আচ্ছা আচ্ছা ভাই, সমস্যা নেই। এটা হচ্ছে মেইন কাহিনী। আচ্ছা, তারপরে আমি আমার মোবাইল নেটওয়ার্কটা দেখি ইউজ করে, মানে ওয়াইফাই। না মানে ভাইয়া কথা কথা তো ক্লিয়ার, মানে কথার সাউন্ড অনেক আস্তে আসতেছে ভাই। আমরা তো অন্য সময় অনেক জোরে শুনি আর কি, আজকে একটু আস্তে আস্তে শুনতেছি। মানে ফুল সাউন্ড দেওয়ার পরেও এটা কিসের একদম জন্য? আমার ফুল সাউন্ড আছে। ও আচ্ছা আচ্ছা। কেটে কেটে আসলে তাহলে নেটের ঝামেলা থাকবে, এটা বুঝতেছি। না ভাইয়া কথা একদম ক্লিয়ার, আমার কাছে ক্লিয়ার। বিন্নি আপুর কথা আমি জানি না, আমার কাছে ক্লিয়ার আসতেছে। কিন্তু যেটা হচ্ছে ভাই সাউন্ডটা হচ্ছে অনেক আস্তে আসতেছে, অন্য সময় আরো লাউড হয় আর কি। আমরা তো ফুল ভলিউমের কথা বলি, তখন হ্যাঁ। হচ্ছে শুনতে পাই ভালো। আজকে একটু কম শুনতে পাচ্ছি, আচ্ছা, আমি মানে আওয়াজটা কম, ভলিউম কম ভাইয়া, ভলিউম। এমনিতে কথা ক্লিয়ার। ভলিউম দেখেন আপনাদের সাইড থেকে একটু বাড়ায় দেখেন, ঠিক আছে? কিন্তু হ্যাঁ আমার হ্যাঁ এখানে দেখেন ভলিউম 100 করে আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে। ওকে। আর হচ্ছে আমি তারপরে আমি হচ্ছে ওই করে দিচ্ছি, সুইচিং করে দিচ্ছি নেটওয়ার্কটা। ওয়াইফাই থেকে আমি মোবাইল নেটে চলে যাচ্ছি, দেখি কি অবস্থা। আচ্ছা, পরের কোশ্চেন আমরা যাই। A 23 years old man is referred to the neurology clinic. He described episodes of leg weakness following the bouts of laughing whilst out with friends. তার দেখেন হাসাহাসির পরে হঠাৎ করে তার leg weakness হয়ে গেল, মানে হচ্ছে তার বডির টোন হারাই গেছে। হ্যাঁ, the following weekend his friend described a brief collapse following a similar episodes. What is the most likely diagnosis? So Stokes Adams attack, cataplexy, so hypokalemic periodic paralysis, absence seizure, myasthenia gravis. Which one? ক্যাটাপ্লেক্সি। Cataplexy, right? So হাসির পরে, ইমোশনাল মানে পিরিয়ডের পরে, বা অনেক জোরে কথাবার্তা বলার পরে যদি হঠাৎ করে বডির টোন হঠাৎ করে কমে যায়, তখন সেটাকে বলা হয় থাকে ক্যাটাপ্লেক্সি। ইয়া। আচ্ছা, এখন কেমন বয়সটা বলুন না? সেম? জি ভাইয়া সেম। ক্লিয়ার ভাইয়া। সেম। আচ্ছা আচ্ছা, কিছু করার নাই। ভলিউমটা একটু কম আর কি আজকে, কোনো কারণে অসুবিধা নাই ভাই। সেটা তো আসলে মানে সাউন্ডটা না গেলে আমার নিজের কাছে খারাপ লাগতেছে। ভালোভাবে না শুনতে পারলে না, এটা কেমন জানি লাগে, অস্বস্তি লাগে। কিন্তু আমার এখানে 100 করে রাখছি আমি সাউন্ড। আমি আবার শুনতেছি বেশ ভালো। হ্যাঁ ভাইয়া শুনতে একটু ভলিউমটা আস্তে আসতেছে আর কি। সেটাই। এই সাইড থেকে তো ভাই আপনার হেডফোনে চার্জ আছে? আপনার যেটা দিয়ে কথা কখনো হেডফোন দিয়ে করি না। হ্যাঁ, তো হেডফোন দিয়ে আমি হচ্ছে নর্মালি অলওয়েজ এভাবেই মানে ক্লাস নেই বা ক্লাস করাই। কাছে এসে কথা বললে মনে হয় ইয়ে হবে। আমি আচ্ছা ভাই একদম সমস্যা নেই। আমার সামনে মানে জাস্ট হচ্ছে এজ ইউজুয়াল নর্মাল যেগুলো থাকি যখন জি ভাই এখন আবার ভালো আসতেছে।
এটা আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, অসুবিধা নেই, আমরা কন্টিনিউ করি। আচ্ছা, what is the likely underlying diagnosis? Likely underlying diagnosis. Okay. A 84-year-old gentleman is seen in the neurology clinic with an abnormal gait. তাহলে গেটে সমস্যা তার। You find that he has impaired short-term memory loss. তাহলে dementia আছে, spatial awareness and Montreal. So cognitive assessment, and he is accompanied by his wife, who reports that he has been having occasional incontinence urine recently. দেখেন তাহলে ataxia আছে, gait problem, ataxia Dementia with urine urinary dementia incontinence, আর incontinence. তাহলে diagnosis normal pressure Normal hydrocephalus. hydrocephalus. normal pressure hydrocephalus. Yeah, Dementia with hallucination হচ্ছে Lewy body. yeah, right. Hallucination টা mainly থাকে। Hallucination টা mainly থাকে। Okay, a 23-year-old man presents with a 4-day history of itchy and sore right ear. তাহলে itchy and right ear sore. আচ্ছা, he has recently returned from holiday in Spain. On examination, the right ear canal is inflamed but no debris is seen. The tympanic membrane is clearly visible and is unremarkable. What is the most appropriate management? So, কি দিব? Topical corticosteroid and aminoglycoside. Topical corticosteroid, refer to ENT. Topical corticosteroid, clotrimazole and fluconazole. আচ্ছা, টপিক্যাল কর্টিকোস্টেরয়েড আর অ্যামিনোগ্লাইকোসাইড, এটা অটাইটিস এটা এক্সটার্না। otitis externa না? So topical corticosteroid আর হচ্ছে aminoglycoside. Yeah. So otitis externa, so আমরা হচ্ছে topical corticosteroid এবং aminoglycoside দিব। ফিচার গুলো হচ্ছে ইয়ার পেইন থাকবে, থাকবে, ডিসচার্জ থাকবে, অটোস্কোপি যদি করে রেড, সোলেন এন্ড এক্সিমাটাস ক্যানাল থাকবে। আচ্ছা, পরের কোশ্চেন আসি। A patient is given ondansetron for chemotherapy related nausea. What is the most likely side effect? Constipation, dry mouth, insomnia, visual disturbance and pruritus. Ondansetron এর most likely side effect কি? এটা হচ্ছে মেইনলি কনস্টিপেশন করে। হ্যাঁ, কনস্টিপেশন। সো ondansetron হচ্ছে কনস্টিপেশন, কনস্টিপেশন করে, আর এটা হচ্ছে প্রলং কিউটি ইন্টারভাল করে দেয়। Okay, for the question আসি, a 37-year-old carpenter present to his GP with a history of clumsiness at work worsening over the last 6 months. তাহলে clumsiness 6 month ধরে। clumsiness মানে হচ্ছে okay, মানে আমাদের হ্যান্ডের যে মাসল গুলো আছে ইনফ্রেন্সিক, সেই মাসল গুলা এগুলোতে একটু উইকনেস আছে থাকে। আচ্ছা, he has noticed fumbling for tolls on the several occasions and is particularly concerned he has fallen repeatedly due to tripping over his feet. He is normally fit and well, apart from well-controlled type 1 diabetes, has no other symptoms. Insulin is his only medication. There is no family history of illness. তাহলে ডায়াবেটিস আছে, হ্যাঁ, আর হচ্ছে তার এখন যেটা হচ্ছে গিয়ে clumsiness at work. আচ্ছা, on examination the patient has reflex and he has absent ankle jerk and extensor plantar. তাহলে ankle absent, plantar extensor. Sensation is intact. তাহলে সেন্সরিতে কোনো প্রবলেম নাই। Which of the following is the possible cause of this symptom? Diabetic neuropathy, myasthenia gravis, progressive supranuclear palsy, motor neuron disease, GBS. So motor neuron disease, Motor neuron. হ্যাঁ, motor neuron, যেহেতু তারা বলছে সেন্সরি তার ইনটেক, আর বাকি সবগুলো হচ্ছে মোটরের সাথে যাচ্ছে, এবং এটা হচ্ছে তার একটা ভালো গুণ যে অ্যাবসেন্ট অ্যাঙ্কেল রিফ্লেক্স বাট এক্সটেন্সর প্লান্টার। Motor neuron disease, yeah. খালামণি ক্লাসের জন্য করি। So a 43-year-old man is suspected of having a common peroneal nerve palsy following a features of fibula, fracture of fibula. Each one of the following features may be seen in such lesions except তাহলে fibular fracture হইছে, এখন common peroneal nerve injury. Each one of the following features may be seen in such lesions except wasting of the anteriotibial or peroneal muscle, weakness of the foot dorsiflexion, weakness of the extensor hallucis longus, weakness of the foot eversion, sensory loss over the medial aspect of the lower limb. বা ফুট ডরসিফ্লেকশন তো হয়,
এভারশনও হয় হুম। of the এই যে anterior দেখেন tubular এটা মিডিয়াল সেন্সরি লস ওভার দ্য মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য লোয়ার লিম্ব, ঠিক আছে? এটা তো হচ্ছে অ্যান্টেরিয়র যে টিবিয়াল নার্ভ থাকে সেটা হচ্ছে সাপ্লাই দেয়, নট কমন পেরিনিয়াল নার্ভ, ঠিক আছে? আর বাকিগুলো তো কমন পেরিনিয়াল নার্ভের সাথে যায়। Sensory loss of the medial aspect of the lower limb. So common perineal lesion causes the weakness of the foot dorsiflexion and foot eversion. এগুলোতে weakness থাকবে। Dorsum of the foot হচ্ছে sensory loss থাকে তাদের। medial aspect of the lower limb হবে না এটা ভাইয়া, এটা কি aspect হবে? lateral ল্যাটেরাল গুলো, হ্যাঁ ল্যাটেরাল গুলো ধরে, dorsum of the foot ধরে, dorsum of the foot and lower lateral part of the leg. legs আচ্ছা না। So a 71-year-old woman is prescribed the ondansetron to help the treat the nausea, which has not responded to either metoclopramide or cyclizine. What is the mechanism of action of ondansetron? বলে ফেলেন কি হিসাবে কাজ করে, কোন রিসেপ্টর এগেইনস্টে? 5-HT3 5-HT3 অ্যান্টাগনিস্ট। এটা কিন্তু বেশ কয়েকবার আসছে পড়তে, হ্যাঁ 5-HT3 অ্যান্টাগনিস্ট হিসাবে সে কাজ করে। তাহলে ondansetron হচ্ছে কনস্টিপেশন করে, লং কিউটি করে, আর 5-HT3 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হিসাবে কাজ করে। A 28-year-old lady presents with a 2-day history of headache, nausea, and vomiting, and blurred vision. She is long-sighted and has worn glasses since childhood. She has the background of severe migraine and was recently started on the prophylactic medication by her GP. On examination, both eye are red with mild dilated, unreactive pupil bilaterally. So which medication is most likely cause this presentation? Aspirin, propranolol, sodium valproate, sumatriptan, topiramate. এটা কিন্তু গ্লুকোমার পেশেন্ট, হ্যাঁ মিড ডায়ালেটেড। এই কথাটা যখন আপনি পাবেন কোনো কোশ্চেনে, মিড ডায়ালেটেড আনরিয়েক্টিভ পিপল এন্ড রেড থাকতে পারে না থাকতে পারে, এটা ভিন্ন ইস্যু, বাট মিড ডায়ালেটেড আনরিয়েক্টিভ পিপল এটা পাওয়া মানে আপনি গ্লুকোমা চিন্তা করতে হবে, হ্যাঁ। এটার তো মাইগ্রেনের হিস্ট্রি, সুতরাং মাইগ্রেনের কোনো একটা ইয়ে হবে। মাইগ্রেনের জন্য তাকে মেডিকেশন দেওয়া হয়েছিল, জিপি কর্তৃক তাকে মেডিকেশন দিচ্ছে, হ্যাঁ মাইগ্রেন যেহেতু আছে। সো এরপরে দেখা গেছে তার পিপল আই যেটা আছে রেড হয়ে গেছে, মিড ডায়ালেটেড আনরিয়েক্টিভ পিপল হয়ে গেছে। সো এখন হচ্ছে কোন মেডিকেশনের জন্য এটা হয়েছে? অ্যাসপিরিন, প্রোপ্রানোল, সোডিয়াম ভ্যালপ্রোয়েট, সুমাট্রিপটান, টপিরামিড। টপিরামেড এক্স্যাক্টলি, টপিরামিড হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা করে দেয়, ইয়া। সো অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা হচ্ছে মিড ডায়ালেটেড আনরিয়েক্টিভ পিপল হয়, টপিরামিড। ওকে, পরের কোশ্চেনে আমরা চলে আসি। A 40-year-old woman has lost her mobility over the last 3 years. On examination of the lower limbs and there is medical MRC grade 3 power toward the both legs. So tone is the 3 power. Tone is increased, reflex are breaks. On examination of the upper limbs, there is the MRC 5 on the left and 4+ on the right. Which of the following is the most likely to have lead to her leg weakness? So leg weakness এর জন্য কোনটা? MS, GBS, central content myelinolysis, Charcot-Marie-Tooth disease, আর Miller-Fisher syndrome. ইনক্রিজড টোন, হ্যাঁ মাল্টিপল স্ক্লেরোসিস, উইকনেস কম না, 3 পাওয়ার, আর হচ্ছে স্পাস্টিসিটি বেশি, এই যে ইনক্রিজ টোন, টোন বেশি আছে, ইনক্রিজ রিফ্লেক্স এন্ড ব্রিক্স আছে, আপার মোটর টাইপ, তাই না? তাহলে এমএস হওয়ার পসিবিলিটি এখানে বেশি আছে। MS cause the spastic paraplegia. Okay, পরের কোশ্চেন আসছি আমরা। A 72-year-old gentleman with a history of hypertension and stroke present to the emergency department accompanied by his wife. His wife reported him walking at the 7 a.m. confused, repetitive of questioning was a prominent feature. Okay, the repetitive questioning was a prominent feature. He was observed to rubbing his hand together during the event. He was able to recognize his wife and currently reported his address and date of birth to paramedics. The events lasted approximately 10 minutes. On arrival to the emergency department, he has a GCS of 30. A full neurological examination was otherwise normal. What is the most likely diagnosis? So epilepsy,
রিপিটেড কোশ্চেন মানে ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেশিয়া। এটা এই যে ভাই আমি বলছিলাম যে ভাই একবার যে এরকম এপিলেপসি, যে রাবিং হিজ হ্যান্ড টুগেদার ডিউরিং দিস ইভেন্ট, এই জন্য হচ্ছে এটা ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেশিয়া হবে না, এপিলেপসি হবে, ট্রানজিয়েন্ট এপিলেপটিক অ্যামনেশিয়া হবে, এটা হবে এপিলেপসি। যদি এখানে হ্যাঁ, এপিলেপসি না থাকতো আর তারপরেও যদি রাবিং হিজ হ্যান্ড টুগেদার এই কথাটা না থাকতো, তাহলে আমরা ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেশিয়া দিতাম। রাইট। তো এটা রাবিংটা হ্যাঁ ট্রানজিট গ্লোবাল অ্যামনেশিয়াতে যায় না, কারণ গ্লোবাল অ্যামনেশিয়া যখন হয় তখন তো সে অবশ্যই রেট্রোগেট কিছুতে তার অ্যামনেশিয়া ডেভেলপ করে, হ্যাঁ। বাট ইভেন্টের পরেও সে কিন্তু বলতে পারে না অন দ্য ইভেন্টে কি হয়েছে যখন সে নর্মাল কন্ডিশনে চলে আসে, সো এটা এপিলেপসি আপনি যেটা বললেন। So the gentleman in this scenario presents with an episode of transient amnesia. The key to this is the distinguishing between the transient global amnesia and transient epileptic amnesia. এইটা রাবিং অফ হিজ হ্যান্ড, এটা হচ্ছে মেইন ক্লু যে দুটাকে ডিফারেন্সিয়েট করে। A 40-year-old woman presents with recurrent episodes of vertigo associated with a feeling of fullness and pressure in her ears. So একটা পেশেন্ট যদি ভার্টিগোর সাথে মানে ইয়ার ফুলনেস নিয়ে আসে, তাহলে কিন্তু একটা ডায়াগনোস কমনলি আপনাকে যাইতে হবে, সেটার নাম হচ্ছে মিনিয়ার্স ডিজিজ। So she thinks her hearing is worse during the attacks and clinical examination are demanded. What is the most likely diagnosis? হ্যাঁ আপনাদের মধ্যে কেউ লাউড স্পিকার দিয়ে শুনতেছেন? জি ভাই। সেটা অফ করতে হবে, ইকো হচ্ছে তো। আচ্ছা, সো হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? তাহলে আমাদের হয়ে গেছে মিনিয়ার্স ডিজিজ। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ইস্যু যে ইয়ার ফুলনেস থাকবে, ভার্টিগো থাকবে, টিনাইটাস থাকবে এবং প্রেসার থাকবে অন দ্য ইয়ারে। সো এই সকল পয়েন্টস গুলো হচ্ছে আমাদের মিনিয়ার্স ডিজিজে নিয়ে যায় আর কি। এক্ষেত্রে সিনারাজিন যে মেডিকেশনটা আছে সেটা ভালো কাজ করে। যদি এগুলোতে মেডিকেশনে কাজ না হয় তাহলে পরে হচ্ছে এন্ডোলিম্ফেটিক সার্জারি করতে হয় টু রিলিভ প্রেসার। Which one of the following side effect is least associated with the use of levodopa? Least associated কোনটা? Psychosis, on-off effect, postural hypotension, cardiac arrhythmia, আর galactorrhea। কোনটা করে লিস্ট করে কোনটা? গ্যালাক্টোরিয়া। Psychosis করে, on-off করে, postural hypotension করে, cardiac arrhythmia করে, galactorrhea। আচ্ছা যাও। লিপিডোপা, ডিসকাইনেশিয়া, on-off effect, postural hypotension, cardiac arrhythmia, nausea, vomiting, psychosis এগুলো করে থাকে। ওকে, পরের কোশ্চেন আসি। মোস্ট লাইকলি ডায়াগনোসিস জানতে চাইছে। A 25-year-old man is referred to the neurology by his GP. Over the last 6 months, he has been experiencing neck pain and stiffness and arm weakness. That is neck pain, stiffness, or arm weakness. He is normally fit and well and denies any history of trauma, bowel or bladder problem or erectile dysfunction. He drinks 5 pints of beer per week. On examination, there is a small area of erythema with the central blistering on his right elbow, which had not noticed previously. Pinprick sensation is reduced to the 5 and 6 dermatome bilaterally. তাহলে 5 and 6 এ bilaterally pinprick মানে সেন্সরি গেল। Fine touch and proprioception vibration intake, forearm flexion is weak bilaterally with reduced biceps tendon reflex. তাহলে আমাদের আর্মের মধ্যে দেখেন এখানে আপার লোয়ার মোটর টাইপ অফ লেশন চলে আসছে, reduced bicep tendon reflex. Forearm extensor is weak, so on the right with the brick tricep reflex. He is alert and oriented. His cranial nerve intake and his coordination gait are normal. What is the most likely diagnosis? Friedreich's ataxia, multiple sclerosis, subacute combined degeneration of the spinal cord, syringobulbia, syringomyelia. Syringomyelia. Exactly. তাহলে C5 and C5 লেভেলে bilaterally হচ্ছে sensory loss, ঠিক আছে? তার মানে হচ্ছে ক্যাপ লাইক সেন্সরি ডিস্ট্রিবিউশন, সেন্সরি লস হচ্ছে। আর হচ্ছে গিয়ে তার হচ্ছে আমার নিচের দিকে যেটা যে ফোরাম, যে আমাদের হ্যান্ডে হচ্ছে তার মেইনলি লোয়ার মোটর টাইপ অফ করে ফিচার আসছে, আর পায়ের দিকে নিচের দিকে যেগুলো আছে এগুলোতে হচ্ছে আমাদের একটু এগুলো আপার মোটর টাইপ অফ করে ফিচার থাকে আর কি। So syringomyelia classically present to the cap-like loss of pain and temperature sensation.
due to compression of the spinothalamic tract fibers, decapitating the anterior white commissure of the spine. এবং এই সকল পেশেন্ট গুলো কাশি দিলে, হাসি দিলে, স্নিজিং করলে কিন্তু শুটিং টাইপ পেইন হয় অনেক সময় হাতের মধ্যে বাইলেটারালি, কারণ যে সিরিঞ্জের পানি যেটা থাকে না, তখন কাশি দিলে তো নড়াচড়া, হ্যাঁ পানিটা হচ্ছে গিয়া স্পাইনাল কর্ডে ল্যাটারালি চাপ দেয়, তখন হচ্ছে এই ধরনের শুটিং টাইপ অফ পেইন হয় আর কি। আর হচ্ছে একটা এমনি হাত পুড়ে গেছে আননোটিসড, এটা এরকম একটা হিস্ট্রি থাকে যে হ্যাঁ এখানে হাত পুড়ে গেছে, bleed করে। রাইট হ্যাঁ এটা একটা হিস্ট্রি দেয়। বাট আচ্ছা পরের কোশ্চেন আসি। A 42-year-old woman presents as she has noticed a drop in the right side of her face since she woke up in this morning. তাহলে নোটিস এ ড্রপ ইন দ্য রাইট সাইড অফ হার ফেস, তার মানে বেলস পালসির মতো আর কি। So there is no associated limb weakness, dysphagia, visual disturbance. On examination, you notice right-sided upper or lower facial paralysis. Which one of the following features would be most consistent with the diagnosis of the Bell's palsy? So vesicular rash around the ear, hyperacusis, sensory loss over the distribution of the facial nerve, na sensory na, pins and needle in the right arm, rhinorrhea. কোনটা হবে? মোস্ট কনসিস্টেন্ট হচ্ছে হাইপারএকিউসিস, বাকিগুলা বিভিন্ন কারণ ভেদে হয়। হয় সো হাইপারএকিউসিসটা হচ্ছে যে নার্ভ স্টেপিডিয়াস, যে নার্ভটা থাকে ফেশিয়াল নার্ভের বান্স, সো এটা তো প্যারালাইজড হয়ে যাবে, তখন হচ্ছে স্টেপিডিয়াস মাসলটা প্যারালাইজড হবে, স্টেপিস যে হাড়টা থাকে সেটা হচ্ছে কন্ট্রোল থাকবে না, তখন হচ্ছে উল্টা পাল্টা কানের মধ্যে শব্দ হবে, যেটাকে বলা হচ্ছে হাইপারএকিউসিস। ওকে পরের কোশ্চেন আমরা চলে আসি। সো a 28-year-old woman with a history of SLE present with the jerky irregular movement which seem to move from one limb to another, মানে কোরিয়াসিস এর মতো আর কি, কোরিয়ার মতো তার মুভমেন্ট। Her symptoms and are continuous and there are no other neurological features such as impairment of consciousness. No other neurological feature like impairment of consciousness এগুলো নাই। Where is the neurological lesions most likely to be? কোথায় আছে? cerebellum, temporal lobe, hippocampus, thalamus, caudate nucleus. Caudate nucleus, সো কোরিয়া, তাই না? কোরিয়া মানে হচ্ছে caudate basal nucleus। ganglia। হ্যাঁ সো এখানে হচ্ছে ঝামেলাটা হয় caudate nucleus। So chorea caused by the damage of basal ganglia, particularly একদম caudate nucleus. Caudate nucleus এ জামা হলে chorea ফর্ম করে তার মুভমেন্ট গুলো হবে। ওকে পরের কোশ্চেন আসি। Which of the following the most appropriate treatment? Most appropriate কি দিব আমরা ট্রিটমেন্ট? A 58-year-old man is brought to the emergency department by ambulance. He reports that he has been feeling progressively weak over the previous few days, initially being unable to climb stairs. The proximal muscle weakness আছে এবং progressively weakness টা which he put down to a recent diarrheal illness. তাহলে ডায়াগনোসিস বলে ডায়রিয়াল ইলনেস এর পরে যদি Guillain-Barré syndrome, GBS, so এখন she was forced to call for ambulance today as she was unable to lift himself from a chair, মানে খুবই উইকনেস হয়ে গেছে সিভিয়ার। So routine biochemistry hematology reports come back, যেখানে pH 7.25, অক্সিজেন হচ্ছে 10.9 কমের দিকে, আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কিন্তু অনেক বেড়ে গেছে, মানে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হয়ে গেছে। He begins to tire, intubated and taken to the intensive care unit. Lumbar puncture shows elevated protein only, মানে অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন হয়, তার মানে হচ্ছে অ্যালবুমিন লেভেলটা হচ্ছে এখানে মেইনলি বাড়ে। Which one of the following is the most appropriate treatment? তাহলে এখন acute এই যে ক্রাইসিস কন্ডিশন, এখানে আমরা কি দিব? immunoglobulin, ইমিউনোগ্লোবুলিন রাইট। ওকে পরের কোশ্চেন আসি। Where on an MRI head would you see evidence of demyelination in this young woman? Okay.
কতগুলো অ্যানাটমিক্যাল লোকেশন আছে, হ্যাঁ? আচ্ছা, right, left, okay. So whilst on the acute medicine unit worked around a 30-year-old woman with the known relapsing remitting multiple sclerosis who is currently suffering from profuse bloody diarrhea secondary to isolated Shigella toxin, states that he feels dizzy and has blurry vision, which is worse when looking to the right. She also reports a painful left eye. Painful left eye, okay. Upon the ocular examination, external eye examination is normal, visual acuity is normal on the right, but says her left eye can only make but blurry shape. Both people are normal in size. তাহলে people হচ্ছে normal, এখানে ভিজুয়াল একিউটি নরমাল। আচ্ছা, এই জায়গা থেকে আমরা যদি একটু করি তাহলে ব্লাডি ডায়রিয়া একটা হিস্ট্রি ছিল সে। আর সিজেলা টক্সিন ফিল ডিজি এন্ড ব্লাডি ভিশন which was when looking to the right, and she also report the painful left eye. Left eye abar painful. Upon the ocular examination, external eye examination normal, visual acuity is also normal the right eye, but says the left eye can only make out blurry shape. Both people are normal size, however the right react too quickly to you pen towards and left slowly with a relative apparent pupillary defect. Visual field examinations are normal. আচ্ছা, apparent pupillary defect থাকলে এটা মেইনলি হচ্ছে কি মিড ব্রেইনে ধরে আর কি, হ্যাঁ, MLF ফাইবার যেগুলো থাকে সেগুলোতে ঝামেলা হয়। When testing the extraocular muscle of the left eye was slow and adducting and couple of beats of horizontal jerk nystagmus. Horizontal jerk nystagmus আছে এখানে, okay. Noted on the right with the abduction. On fundoscopy, right was normal and left disc pallor was seen. The right টা হচ্ছে normal, but তার ঝামেলা হচ্ছে left এ। Okay, তার মানে তার কোনো একটা প্যাথোলজি লেফটে থাকবে। You noted the right eye obstructed, আচ্ছা, where on the MRI would you see the evidence of demyelination in the young woman? Evidence of demyelination, তাই না? So সে হচ্ছে MS এর পেশেন্ট, রিল্যাপসিং রিমিটিং কন্ডিশন। এখন তার হচ্ছে লেফট আইটা হচ্ছে প্যালোর হয়ে গেছে, হ্যাঁ, ডিস্ক যেটা আছে এটা। আর এখানে আমরা এমআরআই করে পেলাম ডিমাইলিনেশন, দ্যাট মিন্স মাল্টিপল স্ক্লেরোসিস যেটা পাই। তাহলে ডিমাইলিনেশন তো হইছেই, সাথে হচ্ছে এখানে এমএলএফ সিনড্রোমও ডেভেলপ করছে, ঠিক আছে, যেহেতু আমাদের এই যে অ্যাফারেন্ট পিপুলার ডিফেক্ট আছে সেজন্য এমএলএফ সিনড্রোম বলতে পারে। তাহলে এখন লেশনটা কোন দিকে? লেশনটা আমাদের যেহেতু লেফট ডিস্ক অপটিক ডিস্ক প্যালোর আছে, লেশনটা থাকবে হচ্ছে লেফট মিড ব্রেনের দিকে, ঠিক আছে। ওকে, তাহলে লেফট প্যারাইটাল লুপ, লেফট মিডিয়ান এরিয়া অফ দ্য মিড ব্রেন অন প্রন্স, এটা হতে পারে মিড ব্রেন প্রন্স লেফট সাইড। অপটিক আজমা অক্সিপিটাল না, রাইট প্যারামিডিয়ান এরিয়া অফ দ্য মিড ব্রেন প্রন্স না। তাহলে এটা আনসারটা হচ্ছে কিন্তু আমাদের বি নাম্বারটাই এমএলএফ হয়েছে আর কি। এটা কিন্তু খুব কমন, ঠিক আছে, এমএলএফ সিনড্রোম হওয়ার ক্ষেত্রে যে এমএস মাল্টিপল স্ক্লেরোসিস এন্ড ভাস্কুলাইটিস এর পেশেন্টদের কিন্তু সবচেয়ে বেশি এটা হয়ে থাকে। The left paramedian area of the midbrain and pons, medial longitudinal fasciculus is located in the paramedian area. সেই জন্য এটা প্যারামিডিয়ানটা দিচ্ছে আর কি, মিডিয়ান অফ দ্য midbrain and gaucho pons। মানে যে পাশে এটা ভাইয়া, মানে যে পাশে হচ্ছে নিস্টেগমাস হয় সেই সেটা পাশটা হচ্ছে নরমাল, আর যে হ্যাঁ। পাশে আই হচ্ছে অ্যাডাক্টেড হইতে পারে না সেই পাশের ওকুলোমোটর নার্ভের প্রবলেম, তো এই জন্য লেশনটা ওই পাশে। মানে লেফট আই যদি মানে সোজা সোজা কথায় যেই পাশে নিস্টেগমাস সেই পাশে হবে না, উল্টা পাশে হবে, এইভাবে মনে রাখলেই সুবিধার। কারণ ওই ফাইবার গুলা তো ওই যে লেফট পাশে হচ্ছে ওকুলোমোটর নার্ভ ইয়ে হয়, হ্যাম্পার্ড হয়, যার কারণে হচ্ছে ওই মিডিয়াল রেকটাসটা ভিতরের দিকে মানে মিডিয়ালি ইয়া হতে পারে না, অ্যাডাকশন হতে পারে না, অ্যাডাক্টেড হয়ে থাকে। ওই পাশে হচ্ছে অ্যাডাকশনের সমস্যা, ইম্পেয়ার্ড অ্যাডাকশন, আর অপোজিট পাশে হচ্ছে মানে নিস্টেগমাস। তো ইজিলি মনে রাখতে হলে হচ্ছে জাস্ট যে পাশে ভালো সেই পাশে হচ্ছে নিস্টেগমাস, আর যে পাশে লেশন সেই পাশে হচ্ছে ইম্পেয়ার্ড অ্যাডাকশন আর কি, ওকুলোমোটর নার্ভ সেই পাশে থার্ড নার্ভ, তাই না ভাইয়া নাকি? আমি হ্যাঁ, রাইট, ঠিক আছে, না ঠিক আছে। যে পাশে ভালো, যে আইটা ভালো থাকে সেই আইটা হচ্ছে গিয়া নিস্টেগমাস হবে, হ্যাঁ। আর
দুইটা আয়ের মধ্যে ওই যে যে মাঝখানে যে কমিউনিকেটিং যে ফাইবার গুলো থাকে সেগুলো হচ্ছে মিডিয়াল লঙ্গিটিউডিনাল ফেসিকুলাস, হ্যাঁ, এগুলোতে হচ্ছে যদি এমএস হইলে ডিমাইলিনেশন হয়ে এগুলো নষ্ট হয়ে যায়। তখন একটা যদি আয়ের মধ্যে লাইট ফেলা হয়, তখন ধরেন যদি আমি রাইট আয়ের যদি ভালো থাকে, আমার লেফট আয়ের যদি ঝামেলা থাকে, হ্যাঁ, লেফট যে মিডিয়াল লঙ্গিটিউডিনাল যে ফেসিকুলাসটা আছে এটা যদি নষ্ট হয়ে যায়, তখন আমি রাইট আয়ে যদি আমি লাইট দেই, তখন লেফট আয়ের দিকে এই সেন্সেশনটা হচ্ছে পৌঁছাতে পারবে না, ঠিক আছে। যদি লেফট আয়ে পৌঁছাতে না পারে, তখন তো লেফট আয়ে বুঝবেই না যে রাইট আয়ে লাইট দিল কি দিল না, ঠিক আছে। তখন রাইট আয়ের বেটা বলবে কি ব্যাপার, আমি রেসপন্স করতেছি কিন্তু লেফট আয়ের বেটা তো রেসপন্স করতেছে না, তখন সে লাফালাফি শুরু করবে, ঠিক আছে। এই জন্য ভালো আইটা যেটা এটা হচ্ছে ভালো থাকে। আরেকটা বিষয় হচ্ছে যদি ধরেন যে কোনো একটা রাইট আয়ের বেটা যদি সে রাইট দিকে মুভ করে, হ্যাঁ, রাইট দিকে তাকায়, তখন তো নর্মাল কি হয়, যদি আমাদের রাইট সাইডের আইবলটা যদি রাইট দিকে মুভ করে, তাহলে লেফট সাইডেরটা কি রাইট দিকে মুভ করবে, এটাই তো নর্মাল হওয়ার কথা। জি হ্যাঁ তখন হচ্ছে দেখা যাবে যে লেফট আয়ের বেটা হচ্ছে সে লেফট দিকে মুভ করবে না, যেটা আপনি বললেন যে অ্যাডাকশনের প্রবলেম থাকে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তখন দেখা যাবে যে রাইট এর ব্যাটা বলবো কি ব্যাপার, আমি তো মুভ করলাম, সে মুভ করলো না কেন, তখন রাইট এর ব্যাটা হচ্ছে কাঁপাকাঁপি শুরু করে আর কি, নিস্তেগমা শুরু হয়, ঠিক আছে। জি এটা হচ্ছে হরাইজন্টাল ট্যাপ, নিস্তেগমাসটা হয় ডাউন বিট, হরাইজন্টাল নিস্তেগমাস হয়। তো এটাই হচ্ছে আমাদের এমএলএফ সিনড্রোম আর কি। দুটার মধ্যে মেকানিজম এই হ্যাঁ যে মিডিয়াল লঙ্গিটিউডিনাল ফেসিকুলাস থাকে, এইগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়, দুটার মধ্যে কমিউনিকেটিং যে রোডটা সেটা হচ্ছে নষ্ট হয়ে যায় আর কি। হ্যাঁ যে পাশে নষ্ট হয় সে পাশে অকুলোমোটর এফেক্টেড, আর অপর পাশে হচ্ছে 7 না 6। এটাকে এত কমপ্লিকেটেড করে লাভ নেই, আসলে ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে। What is the most likely diagnosis? So, a 45-year-old woman is found unconscious. Her neighbors tells you that he was taking multiple medication for depression and schizophrenia. She is brought to the emergency department where she is unconscious and febrile at 40 degrees. Systolic blood pressure 180, অনেক বেশি, heart rate 140, muscle rigidity and no myoclonus. So, CK এর মান অনেক বাড়ছে. What is the most likely diagnosis? ঠিক আছে? তাহলে দেখেন সে এটা কিন্তু একটা ডিপ্রেশন বা সিজোফ্রেনিয়ার পেশেন্টকে অ্যান্টিসাইকোটিক দেওয়া হয়েছে, তারপরে দেখেন তার ম্যালিগন্যান্ট নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোমের মতো হয়ে গেছে। এটা খেয়াল রাখবেন যে কোনো পেশেন্টকে অ্যান্টিসাইকোটিক দেওয়ার পরে তার টেম্পারেচার যদি 40 বেশি হয়, পেশেন্ট আনকনশিয়াস হয়ে যায়, হার্ট রেট যদি আনকন্ট্রোলেবল হয়, প্রেশার যদি আনকন্ট্রোলেবল হয়ে যায়, তখন কিন্তু এটা ডায়াগনোস হচ্ছে ম্যালিগন্যান্ট নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। সো সিক এর মান অনেক বাড়ছে, দ্যাট মিনস হচ্ছে মাসেল সেলগুলো ডিস্ট্রাকশন হয়েছে আর কি। মোস্ট লাইকলি ডায়াগনোসিস নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। স্টপ করতে হবে অ্যান্টিসাইকোটিকটা, হ্যাঁ, প্রথম কথা। দুই হচ্ছে আইবি ফ্লুইড দিতে হবে, ডেন্ট্রোলিন দিতে হবে, এটা ইম্পর্টেন্ট। তার সাথে ব্রোমোক্রিপ্টিন, ডমপেরিডন এগুনিস্ট এগুলো আমরা দিতে পারি। এটা ইম্পর্টেন্ট আছে কিন্তু, হ্যাঁ, সিনড্রোম একটা নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। জি ভাই এটা পারেন, পরে একটু দেখে নিলেন, চোখ বোলাই নিলেন। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন? A 72-year-old man becomes confused at the end of the charity walk in for the Alzheimer's. He is brought to the hospital by paramedics because he repeatedly asked other attendants on the walk why he was there and how he had got there. There is no past medical history of note and he takes no regular medication. He is oriented in time and person and knows he has been brought to the hospital. His blood pressure 123/82 and pulse 70 beats per minute regular. Neurological examinations are remarkable. Routine blood tests and CT head rate are normal. He gradually recover over the course of 3 hours. তাহলে gradually recover করে ফেলছে সে। Alzheimer's disease patient, pressure test ভালো, gradually recover. Okay, so what is the most appropriate intervention? Aspirin, clopidogrel, reassurance, rivaroxaban, warfarin. এটা ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেসিয়ার মতো না, রিপিটেডলি সে কিন্তু আক্স করতেছে, তার একটা অবসেশনের মতো একটা ফিচার আছে, তবে তো এবং রিঅ্যাসুরেন্স she concludes at the end of the day তবে তো charity. রিঅ্যাসুরেন্স হবে ভাইয়া যদি হ্যাঁ, ট্রানজিয়েন্ট পরে কিন্তু সে 2 ঘন্টা পরে
টোটাল রিকভার করছে, গ্রাজুয়ালি রিকভার ওভার দ্য কোর্স অফ 3 আওয়ার্স, তাই না? তো এটা হচ্ছে ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেসিয়া। তাহলে রিঅ্যাসুরেন্স কিছু করতে হবে। ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেসিয়া এটা। Which one of the following statements reading stopping epileptic drugs is most correct? এটা আমরা একটু নিজেরা পড়ি। আপনারা একটু অডিও লাউড সাউন্ডটা অফ করে দিন। কোনটা হবে একটু বললেন পড়ার পরে। দুই নাম্বারটা না ভাইয়া? হ্যাঁ, 2 বছরের বেশি সিজার ফ্রি থাকতে হবে। হ্যাঁ, স্টপ করার ওভার দা স্টপ করতে হবে 2 থেকে 3 মাসের মধ্যে আস্তে আস্তে। 2 নম্বরটাই। ও না, স্টপ করতে হবে, ঠিকই আছে, 2 থেকে 3 মাস। আচ্ছা, a 31-year-old female with progressive leg weakness has nerve conduction studies for suspected GBS. Which of the following findings would most consistent with this diagnosis? একটু আমরা নিজেরা পড়ে ফেলি। নার্ভ কন্ডাকশন স্টাডিতে আমরা কি পাবো আর কি ফাইন্ডিংস জিবিএস পেশেন্ট। রিডিউসড কন্ডাকশন ভেলোসিটি হয় ইয়েতে জিবিএস। রিডিউস কন্ডাকশন ভেলোসিটি হবে। হ্যাঁ, যেহেতু ডিমাইলিনেশন হয় সেহেতু কন্ডাকশন ভেলোসিটি রিডিউস হয়, কিন্তু এদের অ্যামপ্লিটিউড কিন্তু নরমাল থাকে। নার্ভ কন্ডাকশন অ্যামপ্লিটিউডটা হচ্ছে নরমাল থাকে। আচ্ছা, আপনাদের যে একটু ই করে রাখছেন, মানে লাউডে শুনতেছেন, একটু অফ করে দেন। সো রিডিউস কন্ডাকশন ভেলোসিটি হবে। A 49-year-old man present to the emergency department following of visual disturbance. So examination reveals a right incongruous homonymous hemianopia. Where is the lesion most likely to be? তাহলে রাইট হলে লিশন কোন দিকে থাকে? লেফটে। লেফটে। ইনকনগ্রুয়াস হলে মানে ইনকমপ্লিট, তাহলে এটা কোন জায়গায় লেশন? ট্র্যাক্টে। অপটিক ট্র্যাক্টে। তাহলে আমরা বলতে পারি লেফট অপটিক ট্র্যাক্টে হচ্ছে তার লেশন আছে, তাই তো? যেহেতু রাইট ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট, তাহলে লেফট অপটিক ট্র্যাক্ট যেটা সেটা, তাহলে লেফট অপটিক ট্র্যাক্ট এই যে 1 নাম্বারটা আছে, লেফট অপটিক ট্র্যাক্ট। Which of the following is the contraindication to the use of triptan in measurement of the migraine? So concurrent pizotifen use, patient older than 55 years, history of epilepsy, previous intracranial tumor, a history of ischemic heart disease. ইসকেমিক হার্ট ডিজিজ। Ischemic না, এটা জানতাম না আমি। তাহলে a history of ischemic heart disease. The cardiovascular disease is the contraindication to triptan use. আচ্ছা, আর কি কি আছে? পেশেন্ট হিস্ট্রি অফ রিস্ক অফ ইসকেমিক হার্ট ডিজিজ, সেরেব্রোভাস্কুলার হলেও দেওয়া যায় না, না দুইটা, ইসকেমিক অর সেরেব্রোভাস্কুলার, ইসকেমিক হার্ট ডিজিজ অর সেরেব্রোভাস্কুলার ডিজিজ। ওকে। A 49-year-old man with no significant past medical history is admitted to hospital following an ischemic stroke. Okay, he presented outside of the hemolysis window and is treated with aspirin for the first few days. Blood pressure 130/80, 5.6 sugar, fasting cholesterol 3.9. He makes a good recovery and has regained nearly all of his previous function upon discharge. Following recent NICE guideline, which of the following medication should he be taking upon discharge after 14 days? হ্যাঁ, তাহলে সে হচ্ছে এখন অ্যাসপিরিন নিচ্ছে, তাই না? তাহলে 14 ডেজ পরে কোনটা দিব? সে কিন্তু কোলেস্টেরল কিন্তু তার বেশি আছে, 3.5 এর বেশি, তাহলে আমাকে একটা স্ট্যাটিন অ্যাড করতে হবে। তাহলে কোনটা হবে আপনারা বলেন? ক্লোপিডোগ্রেল। ইয়া, রাইট। সো আমরা ক্লোপিডোগ্রেল আর কোনটাই নাই, সুতরাং স্ট্যাটিনেরটা খেয়াল করি নাই ভাইয়া। ক্লোপিডোগ্রেল দিতে হয় ফার্দার
অ্যাটাক প্রিভেন্ট করার জন্য হ্যাঁ, কম্পিউটার গুলো দিব। আর 3.5 এর বেশি যদি কোলেস্টেরল থাকে সেক্ষেত্রে আমরা একটা স্ট্যাটিন দিব। হ্যাঁ, স্ট্যাটিন দিব। আচ্ছা। আচ্ছা, a 79-year-old man presents with an 18-month history of neck stiffness. তাহলে 18 মাস ধরে তার neck stiff, কয় কি এত দিন। He complains of numbness in his finger and difficulty picking up small object. তার মানে স্মল মাসল, যে মাসল গুলো আছে স্মল হ্যান্ডের, সেই মাসল গুলো অস্টিং হয়েছে। Recently he feel increasingly unsteady and had a fall. Okay, on examination he was hyperreflexia in his arm and legs. Which of the following is the most appropriate management plan? Infleximab, cervical decompression surgery, steroid, carpal tunnel surgery, carpal tunnel তো না, আর লাস্ট এটা কি আছে, রাইলোজল তো হবে না, এটা হচ্ছে আপার মোটর নিউরন ডিজিজ এটা। আচ্ছা যাক, রাইলোজল বাদ, কার্পাল টানেলও না, স্টেরয়েড দিব, সার্ভাইকাল ডিকম্প্রেশন সার্জারি। এতদিন যেহেতু হচ্ছে এটা একটা নেক স্টিফনেস, এটা তো নিশ্চয়ই কোনো মানে নিউরোলজিক্যাল কোনো কজ না। না, এটা কম্প্রেসিভ কোনো সামথিং এরকম হবে, তাহলে এটা আর কি সার্ভাইকাল সার্জারি করে দেই ভাইয়া, না সার্ভাইকাল সার্ভাইকাল ডিকম্প্রেশন সার্জারি করতে হবে। সার্ভাইকাল ডিকম্প্রেশন সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস এর জন্য এসে বুঝছেন, স্পন্ডাইলাইটিক মাইলোপ্যাথি is caused by the adverse osteoarthritis patient of the cervical spine causing the compression of the cervical cord. Yeah. Last question for today. So which one of the following antibodies are associated with the painful sensory neuropathy in patient with the small cell lung cancer? So anti-RI, anti-GAD, anti-RO, anti-HU, anti-YO. আমি কিন্তু একটা বলছিলাম লাং ক্যান্সারের ক্ষেত্রে কোনটা থাকে অ্যাসোসিয়েটেড, লাং হ্যাঁ ক্যান্সার। ভাই, এটা সেটা হ্যাঁ, হিউ, তাই না, HU যেটা হিউ। লাং ক্যান্সারের ক্ষেত্রে HU। HUটা হচ্ছে লাং ক্যান্সার এবং হচ্ছে সেরেব্রাল ব্রেন ক্যান্সার। হ্যাঁ, এই ক্ষেত্রে HUটা হচ্ছে থাকে প্যারানিউপ্লাস্টিক হিসাবে। ওকে, সো আপনার লাস্টে 250 থেকে লাস্ট যে 300 পর্যন্ত যে কোশ্চেন আছে ওইটুকু পড়ে ফেলবেন, তাহলে হবে ইনশাআল্লাহ। আর হচ্ছে কালকে তো এক্সাম আছে, হ্যাঁ, সেটা অ্যাটেন্ড করবেন নাকি? জি। কিছু বলবেন আপুরা? ক্লাস কি রেকর্ডেড দিবেন? কোনটার? নেক্সট ক্লাস ভাই? না, এটা রেকর্ডেড না, কারণ সব ক্লাস হচ্ছে আমার সাথে সলভ করলে আমি হচ্ছে 50টা করে হচ্ছে হোমওয়ার্ক দিই, এটা তো জানেন মনে হয়, জানেন না কি না না? না, এটা না ভাইয়া, আমি নরমাল মাগরাবির ক্লাসের কথা বলছি না। ও, মাগরাবির ক্লাসগুলো রেকর্ডেড দিব, আপলোড করে দিব আমি। ওই যে নেক্সট আমাদের যে কি সিস্টেম, নেক্সট ডার্মা আই, হ্যাঁ, ডার্মা আই আর হচ্ছে সাইকিয়াট্রি না। সাইকিয়াট্রি। ডার্মার ক্লাসটা অনেক চমৎকার একটা ক্লাস নেওয়া আছে আমার, এটা একদম ফিগার দিয়ে, মাগরাবি বইটাতে আমি ফিগার গুগল থেকে অ্যাড করে সুন্দর করে ক্লাসগুলো নিয়েছি। চমৎকার একটা ক্লাস আছে মাগরাবিতে, দেখবেন ক্লাসগুলো শুনলেই হবে। আচ্ছা ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। আপনাদের কি কমনলি পাই, আর বাকিরা তো ম্যাক্সিমাম গুলো রেকর্ডে শুনে, এটা একটা ঝামেলা আর কি। তো হ্যাঁ, অনেকে ফেসবুক লাইভে যান যে ভাইয়া, ওইখানে অনেকেই থাকে অবশ্য ফেসবুক লাইভে। হ্যাঁ, ফেসবুক লাইভে থাকে, ফেসবুক লাইভে থাকে, তবে ম্যাক্সিমাম হচ্ছে দেখছি যেটা রেকর্ডেডটা শুনে, কারণ লাইভে আসতে পারে না, থাকতে পারে না। লাইভে না থাকলেও তো আবার ক্লাস নেওয়া যায় না, এরকম কোশ্চেন সলভ ক্লাস। হ্যাঁ, এজন্যই ভাইয়া জুমে থাকি আর কি, যেন কোশ্চেনটা ঠিকমতো সলভ করতে পারি, যেহেতু শুধু এটা তো ভালো, আসলে ইন্টারেক্টিভ সেশনটা ভালো। এখন থাকে না কে জানি, এর আগের ব্যাচে এরকম 3-4 জনকে পাইতাম, কিন্তু সবাই শুনতো রেকর্ডেড ক্লাসগুলো, এই সময় করা শুনে আর কি। যাও, কথা বলে শুনলেই হয় আসলে, আর বড় কথা হচ্ছে পাস করতে হবে, অনেক টাকার পরীক্ষা, কোনোভাবে ফেল করা যাবে না। হ্যাঁ, আর এনিহাও প্রিপারেশন রাখতে হবে ভালোভাবে। তবে আপনারা যেটা অবশ্যই করবেন, একটা পাসপোর্ট, একটা ব্যাংকের, একটা হচ্ছে ক্রেডিট কার্ড, এগুলো করে ফেলেন। হ্যাঁ, এগুলো নাহলে কিন্তু এগুলোর জন্য খুব ঝামেলায় পড়বে। তারপরে এমবিবিএস যে সার্টিফিকেটটা আছে, মানে ইউনিভার্সিটির যে সার্টিফিকেটটা, এটা ফটোকপি করে, হ্যাঁ, MRCP হোল্ডার বা ব্রিটিশ কাউন্সিল থেকে আপনি অ্যাটেস্টেড করাই ফেলেন। হ্যাঁ,
আচ্ছা ভাইয়া। Important. ভাই বিএমডিসি রেজিস্ট্রেশন নিয়ে এমডির মতো কোনো ব্যাপার আছে এখানে? হ্যাঁ, ভাই বিএমডিসি রেজিস্ট্রেশনের না ভ্যালিডিটি নিয়ে কোনো BMDC ব্যাপার registration আছে? কিছু লাগে না, কিছু লাগে না, শুধু শুধু এমবিবিএস এর সার্টিফিকেটটা লাগে, আর কিছু না। আচ্ছা আচ্ছা ভাই। ওকে, আর তাহলে এখন তো আমরা আমাদের এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন একদম নিষেধ করে দিচ্ছে, সুতরাং আমাদের যার যার হচ্ছে ক্রেডিট কার্ড লাগবে, নইলে বিদেশ থেকে কেউ করে দিবে, এরকম কাউকে লাগবে আর কি। হুম 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 কারণ খুবই বেশি ঝামেলা করতেছে বাংলাদেশ ব্যাংক, হ্যাঁ, মানে মারাত্মক ঝামেলা করতেছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। জি, ওকে, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম ভাইয়া। হ্যাঁ। আসসালাম।